শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে উস্কানি, যা বলল জাতিসংঘ। বিএনপির সাইনবোর্ডে চাঁদাবাজির নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ। শেখ হাসিনা কাদেরসহ আওয়ামী লীগের ১০১ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা শুনছিলেন। গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। শান্তিতে নোবেলজয়ী ড মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তী সরকারের জন্য জাতিসংঘের দরজা খোলা। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে নিয়ে ভারতে বিভিন্ন গণমাধ্যমে বিকৃত তথ্য ও সহিংসতার উস্কানির মিথ্যা খবর শোনা যাচ্ছে। এ বিষয়ে কথা বলেছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের বিভিন্ন ইস্যু নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন উপমুখপাত্র ফারহান হক। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি, জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, সাবেক স্বৈরাচার শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশের কারণে বাংলাদেশে ছাত্রদের বিক্ষোভে যে বর্বরতা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে তা তদন্তে আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছে জাতিসংঘের একটি তদন্ত দল। এ বিষয়ে মহাসচিবের অভিমত কী? জবাবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক বলেন, তদন্ত দলটি কী কাজ হবে তা আমাদের লক্ষ্য রাখতে হবে। পরে ইমেইলে পাঠানো এই প্রশ্নের বর্ধিত জবাবে ফারহান হক বলেন, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এবং মুহাম্মদ ইউনূস আমাদের অফিস থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্ষমতা হস্তান্তরের জন্য যে সমর্থন দেওয়া যেতে পারে সেই বিষয়ে ব্যাপক পরিসরে আলোচনা করেছেন, যার মধ্যে জবাবদিহিতার বিষয়গুলোও অন্তর্ভুক্ত। আগামী সপ্তাহ থেকে একটি দল ঢাকা সফর করবে যাতে সহায়তার ক্ষেত্র এবং সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের পদ্ধতি নিয়ে অগ্রসর হওয়া যায়। হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের মানুষের একটি সফল ক্ষমতা হস্তান্তরের জন্য খুবই প্রতিশ্রুতিবদ্ধ, যা মানবাধিকার রক্ষার শক্তিশালীকরণে সহায়ক হবে। মুশফিক তার দ্বিতীয় প্রশ্নে জানতে চান, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধানকে জাতিসংঘ তাদের একজন অংশীদার মনে করে, এমন বিবেচনায় বাংলাদেশের স্থিতিশীলতাকে সমর্থন দিতে দেশটির সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়াবেন কিনা মহাসচিব। এদিকে ভারতে অবস্থান করে বাংলাদেশের সাবেক একনায়ক ও প্রধানমন্ত্রী বিকৃত তথ্য ছড়াচ্ছেন এবং সহিংসতাকে উস্কে দিচ্ছেন। জবাবে মুখপাত্র ফারহান হক বলেন, আপনি বাংলাদেশকে সমর্থনের যে কথা বলেছেন সে বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি যে, প্রয়োজন অনুসারে বাংলাদেশের সরকার এবং জনগণকে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত। সাভারের হেমায়েতপুর মূল সড়ক থেকে একটু ভেতরে জয়না বাড়ি রোড, এখানকারই স্থানীয় এক বাজারে গিয়ে চাঁদাবাজির তথ্য পাওয়া গেল। দোকানিরা জানাচ্ছেন, আগে আওয়ামী লীগের লোকজন চাঁদা তুললেও এখন এর নিয়ন্ত্রণ অন্য গ্রুপের হাতে। প্রতিদিন দোকান প্রতি তোলা হচ্ছে 200 টাকা করে। খবর বিবিসির। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলছিলেন, আওয়ামী লীগ এখন নাই, কিন্তু এরপরও 2 দিন চাঁদা দিলাম, আইসা কয় টাকা মাফ নাই। হেরা নাকি এখন টাকা তুইলা অন্য গ্রুপের কাছে দিতাছে। তিনি আরও বলেন, আগে যে ম্যানেজার কালেকশন করত সে ছিল আওয়ামী লীগের ম্যানেজার, ওই ম্যানেজারই কালেকশন করতাছে। এখন টাকা নিয়া সে কারে দেয় সেই প্রশ্ন আর করি নাই। আরেকজন দোকানি জানালেন, আগের মতোই তিনি 200 টাকা করে চাঁদা দিচ্ছেন। তিনি আরও বলেন, আমি একদিন দিছি 200 টাকা, পরের দিন দোকান খুলি নাই, টাকাও দেই নাই, আজকে খুলছি, এখন টাকা দেওয়া লাগবে। বাংলাদেশে কোনো একটি সরকার পরিবর্তনের পর ব্যক্তির বদল ঘটলেও দুর্নীতি, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি কিংবা দখলের যে পুরনো ব্যবস্থা সেটার পরিবর্তন খুব একটা হয় না। এবার আওয়ামী লীগ সরকারের পতনের পরও কমবেশি একই চিত্র দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে চাঁদাবাজি, প্রভাব খাটানো এমনকি দখলের মতো অভিযোগ উঠছে বিশেষত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার তো বটেই, খোদ বিএনপির শীর্ষ নেতাদের পক্ষ থেকেও বলা হচ্ছে এ ধরনের ঘটনায় কোনো ছাড় না দেয়ার কথা। কিন্তু এতে করে কি চাঁদাবাজি আর দখল বন্ধ হয়েছে? বাস্তবতা অবশ্য সেটা বলছে না। বিএনপির সাইনবোর্ডে চাঁদার নিয়ন্ত্রণ, সাভারের হেমায়েতপুরের সব স্থানে যে চাঁদাবাজি হচ্ছে এমন নয়। বিশেষত মূল সড়ক এবং সংলগ্ন বাসস্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড এবং দোকানগুলোতে কেউ চাঁদা চাইতে আসছে না বলেই জানাচ্ছেন দোকানদাররা। ইমরান আলী নামে একজন পোশাকের দোকানি বলছেন, আগে চাঁদাবাজি হলেও এখন আর কেউ আসছে না। এখন তো সবখানে ছাত্র, সবাই বলে গেছে কেউ চাঁদা নিতে আসলে ফোন করে জানাইতে। এছাড়া মাইকিংও হয়েছে, ফলে এখনও পর্যন্ত আমরা শান্তিতে আছি। তবে হেমায়েতপুরের একটু ভেতরে গেলে চাঁদাবাজির চিত্র স্পষ্ট হয়। স্থানীয়রা জানাচ্ছেন, জয়নাবাড়ি, যাদুরচর, শ্যামপুরসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজির ঘটনা চলছে। কিন্তু কারা করছে এসব এমন প্রশ্নে প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি হলেন না। তবে গোপনীয়তা রক্ষার শর্তে স্থানীয়রা জানাচ্ছেন,
এসব চাঁদার পেছনে আছে তাদের ভাষায় বিএনপির লোকজন। রমিজ উদ্দিন ছদ্মনাম নামে একজন ব্যবসায়ী বলেন, আগে আওয়ামী লীগের লোকজন দোকান, রিকশা স্ট্যান্ড থেকে চাঁদা তুলত। মূলত সরকারি জায়গায় যেসব দোকান আছে সেগুলো থেকে ভাড়ার নামে চাঁদা তোলা হয়। এগুলো সব আওয়ামী লীগের ব্যানারে হয়েছে। পট পরিবর্তনের পরে এখন বিএনপির সাইনবোর্ড লাগায় ওই গ্রুপটাই আবার শুরু করছে। তাদের পেছনে আছে বিএনপির লোকজন। আওয়ামী লীগের অফিস এখন বিএনপির দখলে। ঢাকার বাইরে যেমন দখল, চাঁদাবাজির চিত্র আছে তেমনি একই অভিযোগ আছে ঢাকার ভেতরেও। বুধবার ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডে গিয়ে দেখা গেল দখলের দৃশ্য। বাবর রোডে বিহারী ক্যাম্পের কাছেই রাস্তা এবং ফুটপাতের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল শ্রমিক লীগের একটি কার্যালয়। ক্ষমতার পট পরিবর্তনের পর সেই কার্যালয়ের দখল নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল। সরেজমিনে দেখা গেল কার্যালয়টি তালাবদ্ধ, কিন্তু জাতীয়তাবাদী যুবদলের একটি ব্যানার ঝুলছে। খোঁজ নিতেই জানা গেল, যুবদলের নেতাকর্মীরা কার্যালয় দখল করলেও সেখানে আপাতত কেউ বসছে না। স্থানীয় একজন বাসিন্দা জানালেন, দখলের পর এখানে কাউকে বসতে দেখেননি তিনি। তিনি বলেন, শেখ হাসিনা পালাইবার পরে এখানে এখন বিএনপি দখল করছে। কিন্তু ওরা শুধু ব্যানার লাগাইছে, বসে না। যখন ক্ষমতায় আসবে তখন বসবে। একই অবস্থা পশ্চিম আগারগাঁও এলাকাতেও। সেখানে কালভার্টের উপর গড়ে তোলা আওয়ামী লীগের কার্যালয় এখন বিএনপির দখলে। সরেজমিন দেখা যায় নতুন টিন লাগিয়ে কার্যালয় মেরামত করা হয়েছে। কার্যালয়ের গায়ে সাটানো হয়েছে ছাত্রদলের দুর্নীতিবিরোধী পোস্টার। তবে এখানেও কার্যালয়টি তালাবদ্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানিয়েছেন, শেখ হাসিনার পতনের পর ৫ অগাস্ট রাতে কার্যালয়টি ভেঙে গুঁড়িয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। পরের দিন আবার সেটি মেরামত করে নিজেদের দখলে নেয়। বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৩৫০ জনের কথা বলা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় শুক্রবার মামলাটি করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে খুনের নির্দেশদাতা বলে উল্লেখ করা হয়েছে। যুগান্তর এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি সাইহান অলিউল্লাহ। নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে। মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের ২ জন সাবেক সংসদ সদস্য, ৫ জন উপজেলা চেয়ারম্যান, ২ জন মেয়র, বগুড়া পৌরসভার ৮ জন কাউন্সিলর, ১০ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২৫ জনপ্রতিনিধি আছেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও বগুড়া ৫, শেরপুর-ধুন্ট আসনের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া ৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাগর কুমার রায়, এ.কে.এম আসাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান, সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান, বগুড়া জেলা যুবলীগের সভাপতি সুভাষিস পোদ্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক ২ সভাপতি আল রাজি জুয়েল ও নাইমুর রাজ্জাক, সাবেক ২ সাধারণ সম্পাদক মাশরাফি হিরো ও অসীম কুমার রায়, শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান, চেম্বারের সহসভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান। এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট বেলা ৩টার দিকে বগুড়া শহরের সাতমাথায় স্টেশন সড়কে আইএফআইসি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাবেক ওই ২ সংসদ সদস্যসহ ৭ নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়। এ সময় তারা ককটেল ও পেট্রোল বোমা হামলা চালান। হামলায় শিক্ষক সেলিম হোসেন রক্তাক্ত হন। বগুড়া পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন সরকার ও আমিনুল ইসলাম রামদা দিয়ে কুপিয়ে এবং কাউন্সিলর আরিফুর রহমান হকিস্টিক দিয়ে পিটিয়ে তাকে জখম করেন। পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন।